প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতি সম্মান কালীন সারির আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ পরিসংখ্যানের কালীন সারির দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসে ন্যূনতম বর্গ পদ্ধতি অর্থাৎ লিস্ট স্কয়ার মেথডে আমরা দীর্ঘকালীন গতিধারা অর্থাৎ প্রবণতার মান আমরা বের করেছি। তবে আমরা প্রথম ক্লাসে আমরা যে প্রবণতার সমীকরণ বের করেছিলাম সেখানে বছর সংখ্যা ছিল বিজোড়, আর আজকে আমরা আবারও প্রবণতার সমীকরণ বের করব, তবে এক্ষেত্রে বছর সংখ্যা হচ্ছে জোড়। আমরা যখন বছর সংখ্যা বিজোড় ছিল তখন মধ্যবিন্দুতে আমরা একটি বছর পেয়েছিলাম। মধ্যবিন্দুতে কয়টি বছর পেয়েছিলাম? আমরা একটি বছর পেয়েছিলাম, কিন্তু বছর এবং সেই মধ্যবিন্দুটা হচ্ছে 1 জুলাই। এটা 30 জুনও হতে পারে, তবে আমরা 1 জুলাই বেশি ব্যবহার করি। অতএব যদি আমাকে বলা হয় বিজোড় সংখ্যক বছর, আর যদি বলা হয় মধ্যবর্তী বছর হচ্ছে 2015, তা আমরা বুঝে নেব এই মধ্যবর্তী বছরের মূল বিন্দু হচ্ছে অর্থাৎ 2015 সালের 1 জুলাই। কিন্তু বছর যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝখানে কিন্তু একটি বছর পাওয়া যাবে না, মাঝখানে পাওয়া যাবে 2টি বছর, আর মধ্যবিন্দু হবে ওই 2টি বছরের মধ্যবর্তী সময় মূল বিন্দু হবে। এবং এক্ষেত্রে তারিখ যদি বলতে হয় তাহলে সেটা বলবো 1 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর। তবে বিজোড়ের ক্ষেত্রে 30 জুনটা আমরা কম ব্যবহার করি, 1 জুলাই বেশি ব্যবহার করি। জোড়ের ক্ষেত্রেও আমরা 31 ডিসেম্বর তেমন একটা ব্যবহার করি না, আমরা 1 জানুয়ারি ব্যবহার করি। এই জন্য আমি এখন থেকে বিজোড়ের ক্ষেত্রে 1 জুলাই বলবো, আর জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে 1 জানুয়ারি বলবো। কেন 1 জানুয়ারি বলবো এটা আজকে আমি ক্লিয়ার করব। এর আগে আমি ডাকটা দেখে নিই। আমাকে কিছু তথ্য দেয়া আছে, মাঠ পর্যায়ের কিছু তথ্য দেয়া আছে, মানে বাস্তব তথ্য। 2006 সালের উৎপাদন 16 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ বাস্তব উৎপাদন হচ্ছে 16 লক্ষ মেট্রিক টন। এর মানে এই 16 লক্ষ মেট্রিক টনের ভিতরে দীর্ঘকালীন প্রবণতা, এরপরে রয়েছে এটার ভিতরে ঋতুগত ভেদ সিজনাল ভেরিয়েশন, এর ভিতরে রয়েছে সাইক্লিক্যাল ভেরিয়েশন মানে চক্রক্রমিক ভেদ, এর ভিতরে রয়েছে ইরেগুলার ভেরিয়েশন মানে অনিয়মিত ভেদ। এই তিনটা নিয়ে হচ্ছে স্বল্পকালীন প্রবণতা। অর্থাৎ দীর্ঘকালীন এবং স্বল্পকালীন উভয় এফেক্ট নিয়ে বাস্তব উৎপাদন হয়েছে 16 লক্ষ মেট্রিক টন। 2007 সালে 25 লক্ষ মেট্রিক টন, 2008 সালে 18 লক্ষ মেট্রিক টন, 2009 সালে 29 লক্ষ মেট্রিক টন, 10 সালে 24 লক্ষ মেট্রিক টন, 11 সালে 30 লক্ষ মেট্রিক টন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবণতার সমীকরণ বের করো। সমীকরণ বের করো, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। প্রবণতার সমীকরণ কি করো? বের করো। এরপরে বাকি প্রশ্ন লিখবো, আগে প্রবণতার সমীকরণটা আমরা বের করে নিই। এখানে বছর 1, 2, 3, 4, 5, 6 কয়টা বছর আছে? 6টা বছর আছে। এর আগে বলে ফেলি প্রবণতার সমীকরণটা হচ্ছে y = a + bx। এই ওয়াইটা হচ্ছে বাস্তব উৎপাদন, এই যে উৎপাদনটাকে y দ্বারা প্রকাশ করি, আর এই ওয়াই হচ্ছে এক্সপেক্টেড প্রত্যাশিত। এই প্রত্যাশিত এটা হচ্ছে প্রবণতার মান। এখানে কোনো স্বল্পকালীন এফেক্ট নাই,
দীর্ঘকালীন যে উপাদান আছে সেগুলোর মাধ্যমে আমরা যেটা প্রত্যাশা করি, স্বল্পকালীন এফেক্ট যদি 0 হয়, এটা হচ্ছে প্রত্যাশিত মান, দীর্ঘকালীন প্রবণতা। তো এখানে এই প্রবণতার সমীকরণে এক্স হচ্ছে সময়। মনে রাখতে হবে এখানে এক্স এর অর্থটা কি। এক্স ইকুয়াল যদি 0 বসাই তাহলে মূল বিন্দুতে যে সময় আছে সেটা বোঝাবে। যদি আমি 0 বসাই, এরপর 1 যদি বসাই মূল বিন্দুর পরবর্তী সময়, যদি -1 বসাই মূল বিন্দুর আগের সময়। মনে করি আমার মূল বিন্দু হচ্ছে 2000 কত 15, তাহলে x ইকুয়াল 0 বসালে বুঝবো 2000 কত 15, আর x ইকুয়াল 1 বসালে বুঝবো 2000 কত 16, x ইকুয়াল -1 হলে বুঝবো 2014, মানে 15 এর 1 বছর আগে। আর x ইকুয়াল 1 + 1 15 এর 1 বছর পর, 0 হলে 2015। তাই মনে রাখতে হবে এখানে x দ্বারা সময় বোঝানো হয়েছে, আর এক্ষেত্রে যে x ইকুয়াল 0 হলে আমি এটা বুঝে নেব এটা হচ্ছে মূল বিন্দু, মধ্যবর্তী সময়। ক্লিয়ার? এখন আমাকে কি করতে হবে, প্রবণতার সমীকরণ বের করতে হলে আমাকে এর মান বার করতে হবে, আর কার মান, বি এর মান বের করতে হবে। এর মানটা হচ্ছে সামেশন y ডিভাইডেড বাই n, আর বি এর মান হচ্ছে সামেশন xy ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার। আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি। এখন এই মানগুলো বের করার জন্য আমাকে একটি তালিকা তৈরি করতে হবে, এবং আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিভাবে তালিকা তৈরি করতে হয়। তালিকা তৈরি করার জন্য প্রথমে আমাকে প্রশ্নে যেতে হবে। কোথায় যেতে হবে? প্রশ্নে যেতে হবে। আমাকে দেখতে হবে প্রশ্নে ইনফরমেশন কয়টা। প্রশ্নে যদি ইনফরমেশন 2টা হয় তালিকাতে 2টি কলাম হবে। প্রশ্নে ইনফরমেশন 3টি হলে তালিকাতে 3টি কলাম হবে। আমার প্রশ্নে ইনফরমেশন আছে 2টা, একটা বছর আর একটা উৎপাদন। অতএব তালিকাতে কয়টা কলাম হবে? 2টা কলাম হবে। একটা বছরের কলাম হয়েছে 2006, 7, 8, 9, 10, 11, এই যে। আর একটা হচ্ছে উৎপাদন। উৎপাদনটাকে y প্রতীক দ্বারা প্রকাশ করেছি। কোন প্রতীক দ্বারা? y প্রতীক দ্বারা প্রকাশ করেছি। এখন বাকি কলামগুলো কি হবে? আমি গত ক্লাসে বলেছি বাকি কলামগুলো হবে সূত্র দেখে। কি দেখে? সূত্র দেখে। আসি, এ হচ্ছে সামেশন y ডিভাইডেড বাই n, মানে এর মান বার করতে হলে y এর সমষ্টি নিতে হবে। তা আমরা জানি নিচে যোগ করলে কি পাওয়া যায়? সমষ্টি পাওয়া যায়। অর্থাৎ সমষ্টির জন্য আলাদা কোনো কলামের প্রয়োজন নাই, কিন্তু y এর জন্য একটা কলামের প্রয়োজন আছে। অলরেডি কিন্তু y এর কলাম আছে, অর্থাৎ y এর জন্য নতুন কলাম তৈরি করার প্রয়োজন নেই। এখন থেকে বি বলে দিচ্ছে যে x এর একটা কলাম দরকার। কার কলাম? x এর কলাম। এর জন্য আমরা কি করেছি? x এর একটা কলাম তৈরি করেছি। এই কলামটা 2 বৎসর মাইনাস 2008.5, 2 গুণন বৎসর মাইনাস 2008.5। কেন লিখেছি পরে ব্যাখ্যা করব, এখন না, পরে। ঠিক আছে? যেহেতু x এর একটা কলামের প্রয়োজন, এই জন্য x এর একটা কলাম লিখেছি। এরপর দেখছি x আর y কি হচ্ছে? গুণ হচ্ছে। এই জন্য x আর y গুণ করে আরেকটা কলাম তৈরি করেছি। এরপর x স্কয়ারের জন্য একটা কলাম দরকার। এই যে x স্কয়ারের কলাম কি করেছি? তৈরি করেছি। কলাম তৈরি হয়ে গেল। অর্থাৎ প্রশ্নের ইনফরমেশন থেকে 2টি কলাম, আর সূত্র দেখে কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা কলাম। এখন একটু বলি যে প্রথম ক্লাসে এক্সটা কত ছিল? যে বৎসর বিয়োগ প্রথম ক্লাসে আমার এই 2011 ছিল না, তাহলে 2008 ছিল মূলবিন্দু।
বাম দিকে 2006, 2007, ডান দিকে 2009, 2010 ছিল। এই 2011 গত ক্লাসে ছিল না। বিজোড় সংখ্যক বছর ছিল, মধ্যবিন্দু ছিল 2008। এই জন্য বৎসর বিয়োগ কত? 2008। এইটা ছিল গত ক্লাসে এক্স এর মান বের করার সিস্টেম। অর্থাৎ এক্স এর মান বের করার সিস্টেমটা হচ্ছে, এক্স এর মান বের করার সিস্টেমটা হচ্ছে বৎসর বিয়োগ মধ্যবিন্দু। বৎসর বিয়োগ মধ্যবিন্দু। আগে মধ্যবিন্দু কত পেয়েছি? 2008, যেহেতু জোড় সংখ্যক বছর। এখন কিন্তু বিজোড় সংখ্যক বছর। একটু দেখি, 2006, 7, 8, 9, 10। গত ক্লাসে ছিল এই 5টা বছর, 1টা 2টা 3টা 4টা 5টা বছর। ফলে মাঝখানে বছর ছিল, ডান দিকে 2টা বাম দিকে 2টা, মাঝখানে ছিল 2008, এই জন্য লিখেছিলাম 2008। এখন কিন্তু 5টা বছর নয়, আরেকটা বছর আছে, 2011। অর্থাৎ এখন বছরটা হচ্ছে কি? জোড় সংখ্যক। তাহলে মনে রাখতে হবে, গতটা ছিল বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে, আর আজকে যে সমস্যার সমাধান করছি সেটা হচ্ছে জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6 কয়টা বছর আছে? 6টা বছর আছে। মাঝখানের বছর কোনটা? বিজোড় সংখ্যক ক্ষেত্রে আমরা যেভাবে মাঝখানে একটি বছর পেয়েছি, জোড় সংখ্যকে কিন্তু একটি বছরও পাবো না, 2টি বছর পাবো। এই যে এদিকে 6, 7, এদিকে 10, 11। তাহলে মাঝখানে হচ্ছে, আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই 2008 আর 9 হচ্ছে কি? মাঝখান। মাঝখানে কত? 2008 আর কি 9। ক্লিয়ার? 2008 আর 9 হচ্ছে মাঝখান। 9 ডান দিকে 2টো আছে, আর 8 বাম দিকে 2টো আছে। অতএব মধ্যবর্তী বছর হচ্ছে 2008 আর 9। তাহলে মূল বিন্দুটা কোনটা হবে? 2008 আর 9 মাঝখান। মূল বিন্দু হবে 2008 এবং 9 মধ্যবর্তী সময়। সেটা কত হবে? 8 থেকে বাড়তে হবে, আর 9 থেকে কি করতে হবে? একটু কমতে হবে। সেটা হচ্ছে 2008.5। 2008.5। এই 2008.5 মানে কি? 2008 থেকে অর্ধেক পথ গেলাম, আর 2009 থেকে অর্ধেক পথ কি করলাম? পিছনে গেলাম। তাহলে 2008.5 হচ্ছে মধ্যবর্তী সময়। এই জন্য জোড় সংখ্যক বছরে x ইকুয়াল টু বৎসর বিয়োগ কত? 2008.5। 2008.5 হবে। ঠিক আছে? এখন এটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি। কি দ্বারা গুণ করেছি? 2 দ্বারা গুণ করেছি। কেন 2 দ্বারা গুণ করেছি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। কেন 2 দ্বারা গুণ করেছি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে যে, মনে করি আমি 2 দ্বারা গুণ দিলাম না, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু বছর হচ্ছে 2009 থেকে 2008.5 বাদ দিলে সমান কত? 0.5। ঠিক আছে? কিন্তু আমি যদি এটাকে 2 দ্বারা গুণ দিতাম, কত দ্বারা? 2 দ্বারা গুণ দিতাম, তাহলে 0.5 কে 2 দ্বারা গুণ দিলে রেজাল্টটা কত হচ্ছে? 1। অর্থাৎ আমি পূর্ণ সংখ্যায় যেতে পারছি। কিসে যেতে পারছি? পূর্ণ সংখ্যায় যেতে পারছি। এই পূর্ণ সংখ্যায় যাওয়ার জন্য আমি 0.5 কে কি করেছি? 2 দ্বারা গুণ করেছি। দশমিকটা থাকবে না। এরপরে আরো কেন
2 দ্বারা গুণ করেছি, এটা আরেকটু পরে ব্যাখ্যা দেব। আপাতত এটা মনে রাখো, এই 2 দ্বারা যদি গুণ দিতাম না দিতাম তাহলে 2009 থেকে 2008.5 বাদ দিলে কত? 0.5। 2010 থেকে 2008.5 বাদ দিলে 1.5। আর সবসময় একটা দশমিক থাকে। পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য 2 দ্বারা গুণ করেছি। আরও কারণ আছে, পরে ব্যাখ্যা দেব। যা, এই জন্য আমরা কি করেছি, এটাকে 2 দ্বারা গুণ করেছি। তাহলে এই যে আমার মধ্যবিন্দু জোড় সংখ্যক বছরে কত? 2008.5। এই জন্য আমি x = কত লিখেছি? 2 ইন্টু বছর বিয়োগ 2008.5, 2 ইন্টু। ঠিক আছে। যদি আমার যদি এখানে যদি 5 হতো আর এখানে যদি কি হতো? 12 হতো, তাহলে মধ্যবিন্দু কোনটা হতো? এদিকে 5, 6, 7 থাকতো, আচ্ছা এই একই জিনিসটা চলে আসবে, আমি এদিকে বাড়াই দিই, 13। যদি 6 থেকে 13 পর্যন্ত হতো, মধ্যবিন্দু কোনটা হতো? এদিকে 3টা, 4টা, এদিকে 1 2 3, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। তাহলে মধ্যবিন্দু কোনটা হতো? 1 2 3, এদিকে 3টা, এদিকে 3টা, 9 আর 10 হতো মধ্যবিন্দু। এই যে এদিকে কয়টা আছে? এই 3টা, আর ডান দিকে এই 3টা। তাহলে মধ্যবিন্দু হতো কে? মধ্যবিন্দু হতো 9 এবং 10। মধ্যবিন্দু হতো 9 এবং কত? 10, কারণ বাম দিকে 3টা, ডান দিকে 3টা, 9 আর 10 মধ্যবিন্দু। তাহলে এটা হতো 2009.5। তাহলে এখানে কত বসতো? 2009.5 বসতো। যাক, এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে আসি। আমাদের মধ্যবিন্দুটা কত বলেছি? আমাদের মধ্যবিন্দুটা হচ্ছে 2008 আর 2009, 2টা বছরের মাঝখান, যেটা বলেছি 2008.5। তাহলে একটু বোঝার চেষ্টা করি, এই 2008.5 বলতে আমরা কি বুঝিয়েছি। প্রথমে আমি এইটাকে একটু দেখি। 2008, এই 2008 শুরু হয়েছে জানুয়ারির কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে। 2008 শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে, এবং এটা শেষ হয়েছে ডিসেম্বরের 31 তারিখে। আবার 2009 এটা শুরু হয়েছে জানুয়ারির কয় তারিখে? 1 তারিখে। আর শুরু হয়েছে, শেষ হয়েছে এটা ডিসেম্বরের কয় তারিখে? ডিসেম্বরের 31 তারিখে। তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে মধ্য 2008 আর 9 মাঝখানে কয়টা বছর পেয়েছি? 2টা। জোড় সংখ্যক বছরে বাম দিকে 7 আর 6 আছে, ডান দিকে 10 আর 11, মাঝখানে কি আছে? 8 আর 9। আর 8 আর 9 মধ্যবর্তী সময় হচ্ছে 2008.5। 8কে যদি বিশ্লেষণ করি, শুরু হচ্ছে জানুয়ারির 1 তারিখে, শেষ হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। আর 2009 শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখে, শেষ হয়েছে ডিসেম্বরের 31 তারিখে। তাহলে এই যে মধ্যবিন্দু 2008.5, এই 2008.5টাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই 2008.5টা হচ্ছে 2008 সালের 31শে ডিসেম্বর অথবা 2009 সালের 1 জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ। এই 2008.5টাকে আমি প্রকাশ করতে পারি 2 ভাবে। ঠিক মাঝামাঝি না, 2008 আর 9 একেবারে মাঝামাঝি 2008.5। এটা হচ্ছে কোনটা? হয় 2008 সালের 31শে ডিসেম্বর, এদিকে 1 বছর শেষ আর এদিকে 1 বছর, তো মাঝখান না, অথবা 2009 সালের 1 জানুয়ারি। 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি একেবারে কি পাশাপাশি, হয় 31শে ডিসেম্বর ধরবো,
অথবা পহেলা জানুয়ারি ধরব। তাহলে আমি আমি 2000 আমি বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে কি বলেছিলাম, মূলবিন্দু হচ্ছে 30শে জুন অথবা পহেলা জুলাই। আমরা পহেলা জুলাইকে বাছাই করেছি। ঠিক একইভাবে জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে মূলবিন্দুর তারিখটা হচ্ছে 31শে ডিসেম্বর অথবা পহেলা জানুয়ারি। 31শে ডিসেম্বর অথবা পহেলা কি জানুয়ারি। তা আমরা পহেলা জানুয়ারিটাকেই বেশি কি করব, প্রচার করব বা লিখবো, বা এটাই বেশি প্রচলন বেশি। তাহলে আমরা বুঝে ফেললাম যে এই 2008.5 অর্থ হচ্ছে 2008 সালের 31শে ডিসেম্বর অথবা 2009 সালের পহেলা জানুয়ারি। তা এখন থেকে মনে রাখতে হবে, আমাকে বললো মূলবিন্দু 2018, যদি বিজোড় সংখ্যক বছর বলে আমি বুঝবো পহেলা জুলাই, আর যদি জোড় সংখ্যক বছর বলে আমি বুঝবো পহেলা জানুয়ারি। আমাকে বললো মূলবিন্দু হচ্ছে 2015, যদি বছর যদি বলে বিজোড় সংখ্যক আমি বুঝে নেব এটা পহেলা জুলাই, আর বছর যদি বলে জোড় সংখ্যক আমি বুঝে নেব এটা পহেলা জানুয়ারি। এই যে বুঝালাম, ঠিক আছে। তো এখন এই যে জিনিসটা বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরবর্তীতে আমাদের কিছু প্রশ্ন আছে, এটা খ বিভাগে আসবে যে মানে মাসিক প্রবণতার সমীকরণ, মাসিক গড় প্রবণতার সমীকরণ বের করো, বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ হতে, তখন বলি মূলবিন্দু 2018। এখন দেখা যায় যে আমরা একবার এইটা 18 পহেলা জুলাই ধরি, কখনো পহেলা জানুয়ারি ধরি, আমাদের তখন বুঝতে অসুবিধা হয়। আমরা যখন প্রশ্ন দেখব বিজোড় সংখ্যক বছর বুঝে নেব মূলবিন্দু পহেলা জুলাই, আর প্রশ্ন যখন দেখব জোড় সংখ্যক বছর মূলবিন্দু পহেলা জানুয়ারি। আগে এই অঙ্কটা আমরা সমস্যা সমাধান করি। আমাদেরকে এর মান আর বির মান বার করতে হবে, ঠিক আছে। তার উৎপাদন কত আছে, 16 লক্ষ মেট্রিক টন, 25 লক্ষ মেট্রিক টন, 18 লক্ষ মেট্রিক টন, 29 লক্ষ মেট্রিক টন, 24 লক্ষ, 30 লক্ষ। মানে আজকের অঙ্কে এই কলামটা 2011টা বেশি। কেন? জোড় সংখ্যক বছর বানানোর জন্য। আচ্ছা, এখন x = 2 × বছর বিয়োগ 2008.5 কি লিখেছি, 2 × বছর বিয়োগ 2008.5। মূলবিন্দু বলেছিলাম 8 আর 9, না 8 আর 9, 9-এ আমরা 1 লিখবো, আর 8-এ কত লিখবো, -1। এখন নিশ্চিত চোখ মুজে লিখবো, 8 আর 9 যদি মূলবিন্দু হয়, 9-এ কত লিখবো, 1, আর 8-এ কত লিখবো, -1। জোড় সংখ্যক বছরে আমরা, বিজোড় সংখ্যক বছরে আমরা কি লিখেছি, মূলবিন্দু 2008 হলে তার এগেনস্টে বিপরীতে 0 লিখেছি। কত লিখেছি, 0। কিন্তু জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে 0 না, পরেরটাতে 1 লিখবো, আগেরটাতে -1 লিখবো। মনে করি মধ্যবর্তী বছর হচ্ছে 2011 আর 2012, তাহলে 12-তে 1 লিখবো আর 11-তে -1 লিখবো, -1। তবে 8 আর 9 মাঝখানে, এই জন্য 9-এ 1 লিখেছি, এখানে -1। 1 আর -1 এর পার্থক্য কত, 2 না? 1 আর -1 এর পার্থক্য কত, 2। 1-এর পর 0 আর 0-এর পর -1, তাহলে কত, পার্থক্য 2। অতএব এখানে হবে 2 পার্থক্য, -3 -5, এখানে হবে 2 পার্থক্য, না 3 5। এখন আমরা দেখি আমাদের হয়েছে কিনা। বছর বিয়োগ 2008.5, এখানে বছর কত, 2009। 2009 থেকে 2008.5 বাদ দিলে 0.5, 0.5-কে 2 দ্বারা গুণ দিলে 1 হয়ে গেল। এখানে 2008 থেকে 2008.5, 2008 ছোট আর 2008.5 বড়, ছোট হতে বড় বাদ দিলে -0.5, 2 দ্বারা গুণ দিলে কত হবে, -1 হয়ে গেল। এটা চেক করি, এইটা বছরের জায়গায় কত লিখবো, 2006। কত লিখবো, 2006। 2006 থেকে 2008.5 বিয়োগ যাবে, গেলে কত হচ্ছে, -2.5। 2006 থেকে 2006 বসাবে এখানে,
2008.5 বাদ দিলে -2.5, -2.5 কে 2 দ্বারা গুণ করলে কত? -5। যেগুলো হিসাব করি কিনা একই রেজাল্ট হবে, এই জন্য হিসাবের প্রয়োজন নাই, আমরা খুব দ্রুত করতে পারবো। এটাকে 1 দিয়ে 3, 5, -1, -3, -5। এরপর হচ্ছে xy, 16 - 5 -80, 25 - 3 -75, -18, 29 - 29, 3 × 24 = 72, 72, 150। ঠিক আছে জি, এই আমরা করলাম। এরপরে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার, মানে এটার বর্গ, বর্গ নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 25, 9, 1, 1, 9, 25। এখন কোন কোন কলামগুলো যোগ করব? কোন কোন কলামগুলো যোগ করব কে বলে দেবে? সূত্র বলে দেবে। সামেশন ওয়াইড দরকার, মানে এই কলামটা কি করব? যোগ করব। এর আগে এন দরকার, এই যে এন, 1, 2, 3, 4, 5, 6, এন কত? 6। সামেশন ওয়াই দরকার, আমরা সামেশন ওয়াই যেটা পেয়েছি সেটা হচ্ছে 142, 142, এগুলো যোগ করলে। এরপর দরকার সামেশন এক্স ওয়াই, এই যে, আমার এটার দরকার নাই, সামেশন এক্স ওয়াই। আমি সবগুলো যোগ করে সামেশন এক্স ওয়াই পেয়েছি 78। সবগুলো যোগ করে কত পেয়েছি? 78। এগুলো যোগ করেছি, এগুলো যোগ করেছি, এটাতে এটা বিয়োগ করে 78। সামেশন এক্স স্কোয়ার কত পেয়েছি? সামেশন এক্স স্কোয়ার আমি পেয়েছি 70। হয়ে গেল। এখন আমি লিখব a equal to, কত লিখব? a equal to summation y by n। a equal to summation y টা কত? 142, n কত? 6, সমান 142 কে আমরা 6 দ্বারা ভাগ করেছি, আমরা পেয়েছি 123.67, 123.67, আমরা পেয়েছি 23.67। ঠিক আছে, এরপর বির মান বার করব। সামেশন এক্স ওয়াই বাই কত? এক্স স্কোয়ার। সামেশন এক্স ওয়াইটা কত? 78। আর সামেশন এক্স স্কোয়ার, সামেশন দেই নাই, সামেশন এক্স স্কোয়ার কত? 70। 78 কে 70 দ্বারা ভাগ করলে 1.11। এখন আমরা কি লিখব? প্রবণতার সমীকরণ y equal to a প্লাস কত? bx। এরপর লিখব a ও b এর মান বসিয়ে, a ও b এর মান বসিয়ে এটা কত? 23.67 প্লাস b কত? 1.11, b এর জায়গায় কত বসবে? 1.11x। এটাই হচ্ছে আমাদের প্রবণতার সমীকরণ। এর জায়গায় 23.67 বসিয়েছি, b এর জায়গায় 1.11 বসিয়েছি, হয়ে গেল। তাহলে কার্যক্রমটা কিন্তু আমার কার মতো? ঠিক বিজোড় সংখ্যক বছরে যেভাবে করেছি সেইভাবে। তো পার্থক্যটা হচ্ছে বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে এখানে এক্স হচ্ছে বছর বিয়োগ একটা নির্দিষ্ট বছর হবে, হয় 2008 হবে বা 2009 হবে বা 2010। জোড় সংখ্যক বছরে এক্স হবে 2 × বছর বিয়োগ দুইটা বছরের মধ্যবর্তী সময়, দুটা বছরের মধ্যবর্তী সময় আমার এখানে 2008.5 হয়েছে, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু আমি বোঝাচ্ছি। এক্স এর মান 1 দিলে কত? 2009। আর এক্স এর মান যদি আমি 3 বসাই, কার মান? এখানে যদি এক্স এর মান যদি 3 বসাই তাহলে 2010 সালের
প্রবণতা পাবো কত সালের? 2010 সালের। এখানে যদি আমি x এর মান কত বসাই, 3 বসাই, 2010 সালের দীর্ঘকালীন প্রবণতা পাবো। আর x এর মান যদি কত বসাই, 1 বসাই, 2009। তো 2009 থেকে 10-এ যেতে হলে, 9 থেকে 10-এ যেতে হলে x এর মান কত বারে? 2 বারে। ভালো করে লক্ষ্য করা দরকার যে 9 থেকে 10-এ যেতে হলে x এর মান 1 থেকে 3 কত বারে? 2 বারে। বা 2000 থেকে 8 থেকে 7-এ যেতে হলে -1 থেকে -3 মানে x এর মান আর 2 কি হয়? পিছায়। এর মানে কি? এর মানে হচ্ছে যে x এর মান 2 এর সাথে রিলেটেড হচ্ছে কত? 1 বছর মানে কত? 12 মাস। তাহলে x এর মান 1 এর সাথে রিলেটেড হচ্ছে কত? 6 মাস। এটা একটু ব্রেনে রাখতে হবে, ভিভিআই। ভিভিআই, তা না হলে কিন্তু পরের ক্লাস কিছুই বোঝা যাবে না। পরের ক্লাস কিছুই বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না, মনে রাখতে হবে। জোড় সংখ্যক বছরে 1 বছর থেকে আরেক বছরে যেতে হলে 2009 থেকে 2010-এ যেতে হলে x এর মান 1 থেকে 3 কত বাড়ছে? 2। 2010 থেকে 2011 যেতে হলে x এর মান 3 থেকে 5 কত বাড়ছে? 2। এর মানে কি? এর মানে x এর মান 2 বাড়লে আমরা 1 বছর সামনে যাই, বা 2 কমলে 1 বছর পিছনে যাই। একটু আছি, 2 বাড়লে কি বলেছি? 1 বছর সামনে যাই। 1 বছর মানে কি? 12 মাস। মানে x এর মান 2 হলে 12 মাস, 1 হলে 6 মাস। তাহলে মনে রাখতে হবে x এর মান 1 মানে কি? 6 মাস সমান 1। এই x এর মান 1 হলে বুঝতে হবে এটা কার সমান? 6 মাসের সমান। জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে, জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে, আবারও বলছি জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে দয়া করে লিখে রাখো যে জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে x = 1 হলে আমরা কয় মাস বুঝবো? 6 মাস। x = 1 হলে। আর বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে x = 1 হলে আমরা বুঝবো 12 মাস মানে 1 বছর। বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে আমরা গতকালকে দেখেছি x এর মান 1 থেকে 2 গেলে হলে আমরা অন্য বছরে চলে যাই, 2 থেকে 3 মানে 1 বাড়লে পরবর্তী বছরে চলে যাই। অর্থাৎ ভালো করে মনে রাখো, খাতায় লিখে রাখো, x এর মান 1 করে বাড়লে বিজোড় সংখ্যক বছরে 1 বছর সামনে যাওয়া যায়। মানে x এর মান 1 হচ্ছে 12 মাসের সমান। x এর মান 1 12 মাসের সমান বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে। আর জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে x এর মান 1 6 মাসের সমান। কারণ এই যে 9 থেকে 10-এ যেতে হলে x এর মান 1 থেকে 3 2 বাড়তে হয়। অর্থাৎ 2 বাড়লে 1 বছর সামনে যায়, মানে 2 বাড়লে 12 মাস সামনে যায়, 1 বাড়লে 6 মাস। তাহলে ফাইনাল সিদ্ধান্ত, বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে x = 1 মানে কি? 12 মাস সামনে যাব। আর জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে x এর মান 1 বৃদ্ধি করলে 6 মাস সামনে যেতে পারবো। এখন আমরা 2 নাম্বার প্রশ্ন হচ্ছে দীর্ঘকালীন প্রবণতা বের করো। 2 নাম্বার প্রশ্ন কি? যে প্রবণতার সমীকরণ বের করো। এখন বলেছে প্রবণতা বের করো। প্রবণতা বের করো, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, প্রবণতা বের করো। তো একেবারেই ইজি, প্রবণতা বের করে আমরা বের করছি। জাস্ট একটা কলাম করলে আমাদের হয়ে যাচ্ছে। কয়টা কলাম? মাত্র একটা কলাম করলে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রবণতা। প্রবণতা কোন প্রতীক দ্বারা প্রকাশ করেছি? y দ্বারা। ঠিক আছে? জি, প্রবণতা। এখন আমরা প্রথমেই প্রবণতার সমীকরণটা লিখব। প্রথমে কি লিখব? প্রবণতার সমীকরণটা লিখব। তারপর লিখব 2009 সালে প্রবণতা হলো। কত সালে? 2009 সালে প্রবণতা হলো। ঠিক আছে? x = কত হলে? 1 হলে 2009, x = 1 হলে। ঠিক আছে? তাহলে y = 23.67 plus 1.11 into 1, or y = 23.67 plus 1.11। সুতরাং
ওয়াই ইকুয়াল টু কত ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 23 আর একটা 24 24.78 24.78 এই যে দীর্ঘকালীন প্রবণতা হচ্ছে 24.78 কত সালে 2009 সালে কারণ 2009 সালে দীর্ঘকালীন প্রবণতা বের করতে হলে প্রবণতার সমীকরণটা লিখতে হবে লিখে এক্স এর মানটা কত বসাতে হবে 1 বসাতে হবে তাহলে 23.67 প্লাস 1.11 ইন্টু 1 তাহলে এখানে 1.11 থাকে এটার সাথে যোগ হয় 24.78 হয়েছে এরপরে আমি লিখব বাকি বছরগুলোর প্রবণতা বের করার জন্য পর্যায়ক্রমে 2 ইন্টু 1.11 সমান 2.22 যোগ ও বিয়োগ করে করা হলো বাকি বছরগুলোর প্রবণতা আবার বলছি বাকি বছরগুলোর প্রবণতা বের করার জন্য 2009 সালের প্রবণতার সাথে ক্রমান্বয়ে এত ইন্টু এত সমান 2 ইন্টু 22 যোগ ও বিয়োগ করা হলো এদিকে যোগ করব এদিকে বিয়োগ করব আমাদের মনে আছে কি না আমরা বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে এই বির মানটা কি করেছি যোগ করেছি অথবা বিয়োগ করেছি কিন্তু জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে বিয়ের দ্বিগুণ কয় গুণ বিয়ের দ্বিগুণ আমাকে যোগ বা বিয়োগ করতে হবে এই জন্য আমরা ভুল করে ফেলি আমরা বিজোড় সংখ্যক বছর করেছি প্রশ্নে চলে আসে জোড় সংখ্যক বছর আমি কিন্তু বিজোড় সংখ্যক বছর হলে 1.11 যোগ করতাম আর 1.11 কি করতাম বিয়োগ করতাম যেটা আমি গত ক্লাসে করেছি কিন্তু জোড় সংখ্যক বছরে 1.11 এর কয় গুণ 2 গুণ কেন এই যে কত আছে 2 আছে না এই যে 1 থেকে 3 1 থেকে কি 3 অর্থাৎ পরবর্তী বছরে যেতে হলে x এর মান কত বাড়তে হবে 2 বাড়তে হবে এই 1.11 মানে কি x এর মান 1 বাড়লে বাড়ে 1.11 1 বাড়লে এবার আমি 6 মাস আগাইলাম তাহলে 12 মাসের জন্য x এর মান কত বাড়তে হবে 2 বাড়তে হবে না এই 1.11 মানে কি x এর মান 1 বাড়লে মান বাড়ে কত 1.11 কিন্তু আমার তো 2009 থেকে 2010 এ যেতে হলে x এর মান কত বাড়তে হবে 1 থেকে 3 2 বাড়তে হবে না 1 থেকে 3 কত বাড়ছে 2 বাড়ছে তো x এর মান 2 বাড়লে কত বাড়বে 1.11 ইনটু কত 2 না এই জন্য কি করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে তো সাবধান যে বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে বির মান যা আছে তাই যোগ হবে তাই বিয়োগ হবে আর জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে বিয়ের এই 1.11টা কি বি না বিয়ের কয় গুণ 2 গুণ মান 2 গুণ দ্বিগুণ 2.22 যোগ হবে বিয়োগ হবে যোগ হলে কত হচ্ছে 2.22 এটা 27 এটা এখানে যোগ হলে 27 দশমিক কত 22 কারণ 2.22 যোগ করলে এটা 0.78 এর সাথে 22 যোগ করলে 25 আর 2 যোগ করলে 27 আরো 2 যোগ করলে হচ্ছে 29 দশমিক কত 29.22 আর এখানে আমি বিয়োগ করে যাব বিয়োগ করে গেলে হচ্ছে আমার কত 22.56 2.22 বিয়োগ করলে 22.56 কেন এখানে 1 এখানে -1 তো 2 ঘর পিছে গেছি না তো 2 ঘর পিছে গেলে 2.22 দ্বিগুণ 1.11 এর দ্বিগুণ 2.22 কি করতে হবে মাইনাস করতে হবে ঠিক আছে এরপর এখানে -1 থেকে -3 আরো 2 ঘর পিছনে গেছি অর্থাৎ আরো 2.22 বাদ দিতে হবে তাহলে কত হচ্ছে 20.34 20.34 এরপর একটা হচ্ছে 18.12 এটা হচ্ছে আমার দীর্ঘকালীন প্রবণতা এটা আমার কি এটা হচ্ছে দীর্ঘকালীন কি প্রবণতা আমরা বের করেছি এই দীর্ঘকালীন প্রবণতা মানে কি দীর্ঘকালীন প্রবণতা হচ্ছে যে এখানে কোনো স্বল্পকালীন প্রভাব নাই অর্থাৎ আবার বাস্তব উৎপাদন কত হয়েছে 16 লক্ষ মেট্রিক টন আর দীর্ঘকালীন প্রবণতা অনুযায়ী উৎপাদন কত হওয়া উচিত ছিল এটা প্রত্যাশিত হওয়া উচিত ছিল মানে বাস্তব না হওয়া উচিত ছিল প্রত্যাশিত 18.12 লক্ষ মেট্রিক টন বাস্তবে উৎপাদন কত কম হয়েছে 2.1
1-2 মেট্রিক টন বাস্তবে উৎপাদন কম হয়েছে। কেন? এই যে বাস্তব উৎপাদন কম হওয়ার কারণ হচ্ছে স্বল্পকালীন যে এফেক্টগুলো হচ্ছে এগুলো নেগেটিভ কাজ করেছে। এই নেগেটিভ কাজ করার কারণে আমাদের বাস্তব উৎপাদনটা কি হয়ে গেছে? কম হয়ে গেছে। ক্লিয়ার? বাস্তব উৎপাদনটা কম হয়ে গেছে। আশা করি আমরা বুঝলাম। আরেকটা প্রশ্ন করতে পারে আমাকে যে স্বল্পকালীন প্রভাবগুলো বার করো। কি বার করো? স্বল্পকালীন প্রভাব বার করো। তো স্বল্পকালীন প্রভাব হচ্ছে y মাইনাস ওয়াই। ব্যাস, যোগশীল মডেল অনুযায়ী। কোনটা অনুযায়ী? যোগশীল। মানে এইটার থেকে এইটা কি করো? বিয়োগ দেব। মাইনাস হলে বুঝবো স্বল্পকালীন প্রভাব নেগেটিভ, আর প্লাস হলে বুঝবো স্বল্পকালীন প্রভাব পজিটিভ। তাহলে আমি কি লিখবো? y মাইনাস ওয়াই ই, স্বল্পকালীন পরিবর্তনশীলতা। মানে এইটার থেকে এইটা এইটা বাদ দেব। বাদ দিলে কত হয়েছে? -2.12। বাকিগুলো এইভাবে বার করো। যদি বলে স্বল্পকালীন পরিবর্তনশীলতা বের করো, তা আমি যোগশীল মডেলের নিয়মে এইভাবে করলাম। আর যদি গুণনশীল মডেল হতো তাহলে আমি এইভাবে বার করতাম y ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100। ঠিক আছে? হ্যাঁ, তখন কি করতাম যে এইটাকে এইটা দ্বারা ভাগ করতাম, 100 দ্বারা গুণ করতাম। মনে করো আমি কত পেয়েছি? 0.78। তো এই 78 100 থেকে কত কম? 22 কম না? এবারে 22% প্রোডাকশন কি হয়ে গেছে? কম হয়েছে স্বল্পকালীন এফেক্টের কারণে। তাহলে আসলে আমাকে যদি গুণনশীল মডেল বলে এইটা লিখবো, যোগশীল বললে এইটা করব, আর কোনো কিছু না বলে স্বল্পকালীন পরিবর্তনশীলতা বের করে সহজটা করে ফেলবো। ঠিক আছে? জি। এরপরে আমাকে আরো প্রশ্ন করতে পারে। সেই প্রশ্নটা কি হতে পারে? আমাকে প্রশ্ন করতে পারে 2015 সালে দীর্ঘকালীন প্রবণতা কত? তা আমি বলবো এখানে x এর মান হলো 2015 সালে x এর মান। প্রশ্ন কি বলেছে একটু লিখে নিবা। 2015 সালে দীর্ঘকালীন প্রবণতা কত? আমি সোজা লিখবো 2015 সালে x এর মান x ইকুয়াল টু এই যে সূত্র 2 ইন্টু বছর কত? 2015। ঠিক আছে? এই যে আমরা প্রত্যেকটা বছরকে কি করছি? এক্স এ ট্রান্সফার করেছি। বছর কত? 2006। 2006 থেকে এটা বাদ দিয়েছি, 2 দ্বারা গুণ করে কত পেয়েছি? -5। এক্স এর মান -5 হলে 2006। তো 2015টা দেখি। ভুল করেছি, সমান 2 ইন্টু আমার মূল বিন্দু হচ্ছে 2008.5। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 6.5 সম্ভবত। 2 ইন্টু এটা থেকে এটা বাদ দিলে 6.5। সুতরাং x ইকুয়াল টু কত? 12, 13। x ইকুয়াল টু 13। এর মানে কি? এর মানে হচ্ছে x ইকুয়াল টু 13 যে কথা, 2015 কি একই কথা। আমাকে x এর মান বের করতে হয়েছে কেন? এখানে x এর মান বসালে আমি 2015 সালে প্রবণতা পেয়ে যাব। এখন লিখবো 2015 সালে প্রবণতা হচ্ছে দীর্ঘকালীন প্রবণতা। আগে এইটা লিখবো। আগে কোনটা লিখবো? এইটা লিখে তারপর y ইকুয়াল টু 23.67 প্লাস 1.11 ইন্টু 13, or y ইকুয়াল টু 23.67 প্লাস 1.11 আর 13 গুণ দিব। গুণ দিলে কত হয় একটু দেখে নেই। 1.11 ইন্টু 13 হচ্ছে 14.43। কত হচ্ছে? 14.43। ঠিক আছে? তাহলে আমার y এর মানটা কত হলো? লাস্ট ভ্যালুটা কত হলো সেটা হচ্ছে, সুতরাং y হচ্ছে 23 আর 14 37। হ্যাঁ, 37, এদিকে 37 38 হবে। 38.10 আমার যেটা মনে হচ্ছে 38.10 প্লাস কত? 23.67। হ্যাঁ, 38.10। তাহলে 2015 সালে আমাদের দীর্ঘকালীন প্রবণতা হচ্ছে 38.10, অর্থাৎ আমাদের প্রত্যাশিত মানটা হচ্ছে 38.10।
তাহলে আমরা যে একটা কালীন শাড়ির যে জোড় সংখ্যক বছর হলে কি হতে পারে সেটা আমরা কি করলাম, আমরা আলোচনা করলাম। এখন আরেকটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোচনা করি, সময় খুব বেশি নাই। খুব বেশি সময় নাই, আমরা দেখি আলোচনা করি, 15 মিনিটের মতো আছে আরো। যে আমরা একটু এই যে আমাদের y ইকুয়াল টু a প্লাস bx, এই সমীকরণটা সাধারণত বার্ষিক, কি বলেছি, বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ। মনে রাখবা এই সমীকরণটা আসলে কি, বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ। কেন, আমরা যখন এ আর বির মানটা বের করেছি তখন দেখেছো যে ডাকে 2006 সালের প্রোডাকশন দেয়া আছে, 2007 সালের প্রোডাকশন, 2008 সালের, মানে 1 বছরের মান দেওয়া আছে, 1 মাসের না, 6 মাসের না, 1 বছরের মান দেওয়া আছে। দয়া করে আজকের ডাক, গতকালকের ডাক দেখবা, 2006 সাল, 2007, 2008, 2009 সালের তথ্যগুলো দেওয়া আছে, মানে প্রত্যেকটা তথ্য হচ্ছে 1 বছরের। এখান থেকে আমরা এর মান বের করেছি, বির মান বের করেছি, অতএব এটা হচ্ছে বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ। ঠিক আছে, এর মান, বির মান হচ্ছে, এগুলো বার্ষিক সমষ্টি ভিত্তিতে যে মানগুলো বের করেছি এগুলো বার্ষিক তথ্যের ভিত্তিতে, এই জন্য এটাকে বলে বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ। ঠিক আছে, এখন আমি যদি এইটাকে আমি যদি এখন একটু দেখাচ্ছি, আমি এই একে 12 দ্বারা ভাগ করলাম, বিকেও 12 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, একে 12 দ্বারা ভাগ করলাম, বিকে 12 দ্বারা ভাগ করলাম, তাহলে এই এর মানটা, বির মানটা বার্ষিক যে তথ্যের ভিত্তিতে ছিল 12 দ্বারা ভাগ করলে এটা কোথায় চলে আসলো, মাসিকে চলে আসলো। কোথায় চলে আসলো, মাসিকে। অতএব এটার নাম হচ্ছে মাসিক গড় প্রবণতা সমীকরণ। মাসিক গড় প্রবণতা সমীকরণ, এটার নাম কি হয়ে গেল, মাসিক গড় প্রবণতা সমীকরণ হয়ে গেল। আমি আবারও একটু বলছি যে আমার যে তথ্য y ইকুয়াল টু a প্লাস bx, আমি এর মান বের করেছি, আমি বির মান বের করেছি, একটু লক্ষ্য করে দেখবা সেখানে উপাত্তগুলো ছিল বাৎসরিক, এই জন্য এটা নাম ছিল বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ। ঠিক আছে, এই যে ধরো আমি পেয়েছি বির মান 5, এর মান হচ্ছে যে এটা 12 মাসে পরিবর্তন হয় কত, এটা 5, 12 মাসের ভিত্তিতে আমি এটা 5 বের করেছি। তো যখনই আমি এটাকে একে 12 দ্বারা, বিকে 12 দ্বারা ভাগ করব, এটা হয়ে যাবে 1 মাসের পরিবর্তন। অতএব এটার নাম হচ্ছে মাসিক গড় প্রবণতা সমীকরণ। এখন আসি অত্যন্ত ইম্পর্টেন্ট, মাসিক প্রবণতা সমীকরণ বার করব। কি বার করব, মাসিক প্রবণতা সমীকরণ। এখানে একটা কথা বলছি প্লিজ, যখন আমাকে বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ বলবে, এখান থেকে যখন বলবে মাসিক গড় প্রবণতা সমীকরণ, আমি 12 দ্বারা ভাগ করব। কি দ্বারা, একে 12 দ্বারা, বিকে 12 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? জি, আমি একে 12 দ্বারা, বিকে 12 দ্বারা ভাগ করব যখন আমাকে বলবে মাসিক গড় প্রবণতা সমীকরণ। এখন আসি আমার অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মাসিক প্রবণতা সমীকরণ। এটা গড়, এটা ছিল গড়, এখন কিন্তু একবারে মাসিক প্রবণতা সমীকরণ। এটা কিভাবে বার করব, প্রথমে আমরা দেই জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে, জোড় সংখ্যক বছর। y ইকুয়াল টু একে 12 দ্বারা ভাগ করেছি,
বি কে 12 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ কোনটা থাকবে? মাসিক গড় প্রবণতার সমীকরণ। এরপর এটাকে মাসিক মানে গড় শব্দটা উঠাই দিতে চাই, যদি প্রবণতার সমীকরণ বার করব, এক্স কে 6 দ্বারা ভাগ করতে হবে। এক্স কে কত দ্বারা ভাগ করতে হবে? 6 দ্বারা। কারণ জোড় সংখ্যক বছর। কেন এক্স কে 6 দ্বারা ভাগ করছে? আগে তো আমি এর মান বির মান বাৎসরিক তথ্যের ভিত্তিতে বের হয়েছে, এই জন্য এ আর বি কে মাসে নেওয়ার জন্য, এ আর বির মানটাকে মাসিককে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করেছি, পেয়েছি মাসিক গড় প্রবণতার সমীকরণ। এখন আমার কাজ হচ্ছে মাসিক প্রবণতার সমীকরণ, মানে গড় শব্দটা নাই, সেটা করার জন্য কি করতে হবে? আমি মাসিক গড় প্রবণতার সমীকরণ লিখব, লেখার পর এক্স কে 6 দ্বারা ভাগ করব। কেন 6 দ্বারা ভাগ করব? এখানে এক্স যেটা আছে জোড় সংখ্যক বছরে এক্স এর মান 1 মানে কি 6 মাস না? আজকে একটু আগে বারবার বলেছি, এক্স এক বাড়লে কয় মাস আগে যায়? 6 মাস আগে যায়, ঠিক আছে? তারপরে এক্স 2 যদি বাড়ে তাহলে 12 মাস যায়, এই জন্য জোড় সংখ্যক বছরে পরবর্তী বছরে যাওয়ার জন্য 2 করে বাড়িয়েছি, তাহলে একে কত 6 মাস। তাহলে এক্স এর মান 1 মানে কি 6 মাস, অর্থাৎ 6 মাসের ভিত্তিতে এখানে এককটা আছে, এই জন্য এক্স কে 6 দ্বারা ভাগ করলে কত দ্বারা? 6 মাসকে 6 দ্বারা ভাগ করলে কত হয়ে গেল? 1 মাস। এখন কিন্তু এই এক্স কোথায় চলে আসলো? 1 মাসে রূপান্তর হয়ে গেল, কারণ এখানে এক্স 1 মানে কি 6 মাস। আমি কিন্তু মাসিক বার করব, কি বার করব? মাসিক। এই জন্য আগে কিন্তু এগুলাকে কি করছি? এ আর বি কে মাসিকে আনছি, কিন্তু এক্স কে আনি নাই, এক্সটা কিন্তু বছরই ছিল, এই জন্য নাম ছিল, এটা নাম দেওয়া হয়েছে মাসিক গড় প্রবণতার সমীকরণ। এক্সটা বছরই ছিল, এখন এক্সটাকেও কি করব? মাসে নিয়ে আসব। যদি এক্স সমান 6 মাস, এক্স 1 মানে কি 6 মাস, তাহলে 1 মাসে আসতে হলে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওয়াই কত? A12 প্লাস 6 12 কত? 72 এক্স, 6 12 72, এক্সটাকে ডানে লিখলাম। এইটাকে আমরা কি করি? সূত্র হিসাবে ব্যবহার করি। কি হিসাবে? সূত্র হিসাবে ব্যবহার করি। আমরা এটা লিখি না, আমরা এটা লিখি, তখন এখানে মাথা খারাপ হয়ে যায় যে 72টা কিভাবে আসলো। আসলে যে এ প্লাস বি এক্স হচ্ছে বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ, ঠিক আছে? এটাকে মাসে আনতে হলে, এ আর বির তথ্যকে মাসে আনতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়, এটা মাসিক গড় প্রবণতার সমীকরণ। কিন্তু এক্স কিন্তু 1 মানে কি 6 মাস জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে। এখন আমাকে 1 মাসে নিতে হলে এক্স কে আরো কত দ্বারা? 6 দ্বারা ভাগ করতে হবে। এগুলো তো 12 দ্বারা আছে, এক্স কে মাসে নিতে হলে 6 দ্বারা ভাগ করতে হবে, তো 6 12 কত? 72। শেষ। ক্লিয়ার? এখন যেটা হচ্ছে আমি আলোচনা করব যে এটা মাসিক প্রবণতার সমীকরণ না, জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে। 2 নাম্বারটা হচ্ছে বিজোড় সংখ্যক বছর। কোনটা? যদি বিজোড় সংখ্যক বছর হয় তাহলে কি হবে সেটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে কত? ওয়াই, প্রথমে মাসিকটা লিখি, কত? A/12 প্লাস B/12, ঠিক আছে? A/12 বাই B/12 মাসিকটা এক্স। এখন বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে এক্স 1 হলে কত হয়? 12 মাস। এক্স 1 হলে কত হয়? এক্স 1 হলে 12 মাস হয়, ঠিক আছে? তাহলে মানে এই বিজোড় সংখ্যক বছরে এক্স, এই যে এক্স, এই এক্সটা 1 হলে কত হয়? 12 মাস। তাহলে 1 মাসে যেতে হলে এক্স কে কত দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং y ইকুয়াল টু A12 প্লাস B144 এক্স। এইটা হচ্ছে আমার কি যে বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে মাসিক প্রবণতা সমীকরণ। তো দয়া করে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 3টা সূত্র দিলাম। কয়টা সূত্র? 3টা সূত্র। সাবধান, যদি আমাকে বলে বার্ষিক গড় প্রবণতা সমীকরণ মাসিক গড় প্রবণতা সমীকরণ বের করো, তথ্যগুলো কিন্তু
ইয়েতে বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ। যদি আমাকে বলে মাসিক গড় প্রবণতার সমীকরণ বের করো, তাহলে আমি কি করব, যে সূত্র হচ্ছে a/12 প্লাস b/12 ইন্টু এক্স, মানে এটাকে 12 দ্বারা ভাগ করব। যদি বলে কি মাসিক প্রবণতার সমীকরণ, গড় প্রবণতার সমীকরণ বের করো, আর যদি বলে মাসিক প্রবণতার সমীকরণ বের করো মাসিক, তখন জোড় সংখ্যক বছর হলে আমি আগে মাসিক গড় প্রবণতার সমীকরণ লিখবো, কারণ এগুলাকে তো এক আর বি কে মাসে আনতে হবে। এরপর কি করতে হবে, এক্স কেও মাসে আনতে হবে। জোড় সংখ্যক বছরে x1 মানে কি 6 মাস, অথবা মাসে আনতে হলে 6 দ্বারা ভাগ করতে হবে। 6 12 কত 72, বির নিচে 72 থাকবে। আর বিজোড় সংখ্যক বছরে x=1 মানে কি 12 মাস, x=1 মানে কি 12 মাস। সুতরাং x কে মাসে আনতে হলে কত দ্বারা ভাগ করতে হবে 12 মাস, কারণ x1 মানে কি 12 মাস, ঠিক আছে, 1 বছর মানে কি 12 মাস, তাহলে 1 মাসে আনতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে। 12 12 কত 144। সো এখন আমরা বলছি ফাইনাল কথা, যে জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে মাসিক প্রবণতার সমীকরণ বের করতে হলে a কে 12 দ্বারা b কে 72 দ্বারা ভাগ করতে হবে। বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে মাসিক প্রবণতার সমীকরণ বের করতে হলে a কে 12 দ্বারা আর b কে 144 দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে সেটা কারণ তো আমি কি করলাম বলে দিলাম। মাসিক গড় প্রবণতার সমীকরণে এ আর বি কে বাৎসরিক অবস্থা থেকে মাসে আনতে হলে 12 12 দ্বারা ভাগ করেছি, আর জোড় সংখ্যক বছরকে মাসে আনতে হলে এটা 1 = 6 মাস, এই যে 6 দ্বারা ভাগ করে 72 হয়েছে। বিজুড়ে 1 = কত 12 মাস, অর্থাৎ 12 দ্বারা ভাগ করে 12 12 কত হয়েছে 144 হয়েছে। ঠিক আছে, জি, এই হচ্ছে মাসিক কি প্রবণতার সময়। এখন কিন্তু প্লিজ এক্স এর মান যদি কত বাড়ে 1 বাড়ে, তাহলে কয় মাস বাড়বে 1 মাস। এখানে কিন্তু এক্স এর মান 1 বাড়লে বা 1 বাড়লে জোড় বছর হলে 6 মাস বাড়ে, আর বেজোড় হলে কয় মাস বাড়ে 12 মাস বাড়ে। এখন কিন্তু এক্স এর মান 1 করে বাড়ছে, 1 করে বাড়লে কত বাড়বে 1 মাস। আবারও কথা বলছি, এখানে এক্স এর মান 1 বাড়লে বা এখানে 1 বাড়লে জোড় সংখ্যক বছরে 6 মাস বাড়ে, আর বিজোড় সংখ্যক বছরে 12 মাস বাড়ে। ঠিক আছে, আর মাসিক প্রবণতার সমীকরণে এক্স এর মান 1 করে যদি বাড়ে তাহলে 1 মাস করে বাড়বে, কারণ এক্স কে কোথায় রূপান্তর করেছি, মাসে কি করেছি আমরা রূপান্তর করেছি। ঠিক আছে, তাহলে এইটা আমি 2 নম্বর ক্লাসে যাওয়ার আগে, সরি এটা ক্লাস 2 3 নম্বর ক্লাসে এইটার উপর কিছু ডাকের অঙ্ক আছে। এইটার উপর কি আছে, কিছু ডাকের অঙ্ক আছে। এই জন্য এইটা ভালো করে কি করতে হবে, আমাদেরকে পুরাটা ভালো করে দেখতে হবে। এই জিনিসটা পুরাটা ভালো করে দেখতে হবে। তারপরে আমি যে 3 নম্বর ক্লাসের ডাকের অঙ্ক করাবো, ডাকের অঙ্কটা কিন্তু খ বিভাগে আসে। কোথায় আসে, খ বিভাগে আসে ডাকের অঙ্কটা। এখন একটা প্রশ্ন করি, যে এই প্রবণতার সমীকরণটা হচ্ছে কার, এটা হচ্ছে জোড় সংখ্যক বছরের। কিভাবে দেখলাম, নিচে 72, এইটা কার, নিচে 144, মানে বিজোড় সংখ্যক বছরের। আমি বললাম যে এইটার মূলবিন্দু কত, আনসার কি 1 জুলাই। এইটার মূলবিন্দু কত 1 জানুয়ারি। কিভাবে 1 জুলাই বললাম, এই যে এটা হচ্ছে বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে, তাহলে মূলবিন্দু 1 জুলাই, যেটা আজকের 2 নম্বর ক্লাসে এবং গতকালকের ক্লাসে আলোচনা করেছি। আর এটা হচ্ছে জোড় সংখ্যক বছর, অতএব এটার মূলবিন্দু হচ্ছে 1 জানুয়ারি। তো সোজা কথা হলো যে শেষ কথা, সেটা হচ্ছে জোড় সংখ্যক বছর হলে মূলবিন্দু হচ্ছে 1 জানুয়ারি, বিজোড় সংখ্যক বছর হলে মূলবিন্দু হচ্ছে 1 জুলাই। আর বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ হতে মাসিক গড় প্রবণতার সমীকরণে যেতে হলে এ আর বি কে 12 দ্বারা ভাগ করতে হবে, আর মাসিক প্রবণতার সমীকরণে মানে গড় বাদ দিয়ে মাসিক প্রবণতার সমীকরণে যেতে হলে এই এক্স কে মাসে নিয়ে যেতে হবে, এটা বছরে আছে মাসে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদেরকে 6 12 72 দ্বারা ভাগ করতে হবে জোড় সংখ্যক বছরে, আর বিজোড় সংখ্যক বছরে 12 12 144 দ্বারা ভাগ করতে হবে। সবাইকে আন্তরিক নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা কথা একটু বলে রাখছি, খুবই ব্যস্ত থাকতে হয়, যেমন কালকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষার ডিউটি, ইন্টারনাল পরীক্ষা আছে,
অনার্স সেকেন্ড ইয়ারের কি আছে, পরীক্ষা আছে। এরপরে দেখা যায় যে তোমরা অনেক সময় যে ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য কি করে দাও, স্যার এইটা সমাধান করে দেন, ওইটা সমাধান করে দেন। আমি বিনীত অনুরোধ রাখতেছি যে আমি যদি ব্যক্তি